হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আজকে আমি আরও একটা নতুন গল্প বলতে পারেন, আর একটা নতুন আমরা অডিও শুনবো। আমার একটি বন্ধু পাঠিয়েছে সেই অডিওটা, তো শুনে নিই যে তার সাথে কি ঘটেছে কি ঘটেনি। বাট তার আগে কেমন আছেন? ভালো তো? ভালো তো থাকতেই হবে, তাছাড়া কি করে হবে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবার শুরু করা যাক, অডিওটা চালাই। So this thing entirely happened to me in the year 2023. তো জানুয়ারি মাস, তো এবার 1st জানুয়ারি আমার ঠাম্মার বার্থডে থাকে। তো 2023 1st জানুয়ারি আমরা ঠাম্মার বার্থডে সেলিব্রেট করি। ফার্স্ট টাইম ঠাম্মার বার্থডে ওরকম বড় সড়ো করে সেলিব্রেট করা হয়, কেক কাটিং করে লোকজন ডেকে। কোনোদিনও ঠাম্মার বার্থডে অত বড় করে সেলিব্রেট করা হয়। তো ওই দিন ঠাম্মা 90 হয়েছিল। অ্যান্ড তো তার কিছুদিন পর থেকে ঠাম্মা ওই দিন না খুব খুশি ছিল ঠাম্মার বার্থডে সেলিব্রেট হচ্ছে। তার কিছুদিন পর থেকেই সামথিং আনইউজুয়াল স্টার্টেড হ্যাপেনিং উইথ হার। দ্যাট ইজ, মাঝে মাঝে আমাদের যে ঠাম্মার ঘর ছিল, ঠাম্মার ঘরের বাইরে একটা ব্যালকনি টাইপ ছিল। তো ওই ব্যালকনিতে যেত না ঠাম্মা, বিকজ ওখানটা স্লিপারি। তো আমরা বারণ করতাম যে ব্যালকনিতে না যেতে, জল পড়ে যাবে, স্লিপারি পড়ে যাবে। ওই ঘরে জানলা ছিল যেটা ব্যালকনিতে ফেন্সিং। তো ওই ঘরের জানলাটা দিয়ে ব্যালকনি দিয়ে দেখে বাইরের দিকে তাকিয়ে বলতো যে ওই দিকে দেখতে পাচ্ছি দুজন দাঁড়িয়ে আমার দিকে দেখছে। দুজন দাঁড়িয়ে দেখছে, কি করছে বলতো? সবসময় দেখি তাকিয়ে থাকে। এবার আমরা দেখতাম ওদিকে একজনের বাড়ি ছিল, বাট ওখানে কেউ দাঁড়িয়ে তো ছিলই না, কোনো সেরকম তো কোনো ব্যাপারই না। আমরা অতটা গুরুত্ব দিতাম যে ঠাম্মা তুমি ভুলভাল দেখছো, ঠিক আছে, ঠাম্মা ভুলভাল তুমি দেখছো, এখন তো কেউ নেই, অন্ধকার। সো আমাদের ওই যে ব্যালকনিটা, মানে ব্যালকনির বাইরে যে জানলাটা আছে তার বাইরে একটা বিরাট বড় গাছ আছে, মানে একটা বট গাছ মতো। আর তার পারে একজনের বাড়ি। তো ওই দিকে খালি ইশারা করে বলতো ওদিক দিয়ে কেউ দুজন দাঁড়িয়ে আছে, দেখছে এদিকে, আমার ঘরের দিকে তাকিয়ে থাকে। রাত্রিরে গোটা রাত তাকিয়ে থাকে, এরকম ব্যাপার। তো আমরা গুরুত্ব তো দিইনি প্রথম কথা, ভেবেছিলাম বয়স হচ্ছে, ভুলভাল দেখছে। তো তারপরে যখন প্রায় ঠাম্মা বলতে শুরু করলো, রোজই বলতো, তখন আমরা ওই জায়গাটা একটু বন্ধই রাখতাম, জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর লোকজনদেরকে একটু জিজ্ঞেস করা স্টার্ট করলাম যে এরম ব্যাপার বলছে। আমাদের নিচে একজন লোকাল ডাক্তার আছে, তাকেও জিজ্ঞেস করা হলো যে এরকম বলছে। তো সে বললো যে বয়সকালে পটাশিয়াম সোডিয়ামের আপ ডাউন হচ্ছে মাথায়, তো তাই হয়তো এরকম করে বেড়াচ্ছে, এটা নর্মাল, এটা ভালো ডাক্তার দেখানো দরকার। এইরকম কনভারসেশন হয়েছিল। পরের দিনই আমরা ভেবেছিলাম একটা ভালো ডাক্তার দেখাবো। তার পরের দিন টাইম তো দিল না ঠাম্মা। ঠিক তার পরের দিন সকালবেলা বাথরুমে ঠাম্মা যখন দেখছিল, তো তখন বাথরুমে গিয়ে একদম, মানে তখন সকাল 5টা, ঠাম্মা বরাবরই ভোরবেলা উঠে বাথরুমে গেছিল। তো বাথরুমে গিয়ে স্নান করতে গিয়ে একদম পড়ে গেছে, পিছলে পড়ে গিয়ে বাথরুমের যে একটা কোণ মতো আছে ওখানে মাথাটা খুব জোরে লেগে গেছে ঠাম্মার। আর উঠতে তো পারছে না ঠাম্মা, তো ওখান থেকে কথাও বলতে পারছে না।
পড়ে আছে। তো অনেকক্ষণ পর মানে 30 মিনিটস পর তো আমার কাকিমণি ওই একটু সন্দেহ করেছে যে এতক্ষণ কোনো সারা শব্দ নেই, এতক্ষণ তো বেরিয়ে যাওয়া উচিত। তো বাইরে ধাক্কা মেরেছে যে কি হলো। তখন এটা পিন্ট আওয়াজ পেয়েছে। তো তখন আমরা সাসপেক্ট করে নিয়েছিলাম যে ঠাম্মা হয়তো ভেতরে পড়ে গেছে। তো দরজাটা ভেঙে দেখা গেল যে ঠাম্মা পড়ে গেছে। ব্লাড ফাট কিছু বেরোয়নি, মাথাটা খুব জোরে ঢুকে গেছে আর তার জন্য উঠতে পারছে না। তো সবাই মিলে ঠাম্মাকে ধরে ধরে তুলে শোয়ানো হলো খাটে, এক্সেট্রা এক্সেট্রা। ডাক্তার দেখানো হলো। ফার্স্ট ঠিকই ছিল, হাঁটতেও পারতো, বাট হঠাৎ করে ঠাম্মার বিহেভিয়ারে কিছু চেঞ্জেস আমরা দেখতে পেরেছি। যেমন একটা যে কাজ করতো, কোনো কাজ, সেই কাজটা কন্টিনিউয়াসলি করেই যেত। মানে মাথায় হাত বোলাচ্ছে তো মাথায় হাত বলেই যাচ্ছে, এরকম টাইপের ব্যাপার। তারপর বলতো যে জানলার ওপারে, জানলাটা তো আমরা বললাম বন্ধ রাখতাম, বলতো জানলার ওপারে দিয়ে ছায়া, দুটো ছায়া মূর্তি দেখা যাচ্ছে। কিন্তু আমরা তো সেরকম দেখতে পেতাম না। তো ডাক্তার দেখানো হয়েছে। তো হঠাৎ একদিন স্ট্রোক হয়ে গেল আবার। যেদিন পড়ে গেছিল ওটা ফার্স্ট স্ট্রোক হলো, ওই দিন আবার 2 দিন পর সেকেন্ড বার হলো স্ট্রোক। তো এরপর ঠাম্মাকে হসপিটালাইজ করা হলো। উত্তরপাড়ার একটা প্রাইভেট হসপিটালে হসপিটালাইজ করা হয়েছিল। অ্যান্ড দেন ওখানে ট্রিটমেন্ট চললো প্রায় 1 উইক মতো। ঠাম্মা ওখানে হসপিটালে ছিল। সিচুয়েশন সেরকম বেটার হয়নি। ডক্টরসরা বলে দিয়েছিল যে এখান থেকে আর বেটার হবে না, এবারে বাইরে নিয়ে চলে যান, বাড়িতেই ট্রিটমেন্ট স্যালাইন ওই সব চলবে আর কি, এরম ব্যাপার হয়েছিল। তো আমরা বাড়ি নিয়ে চলে এলাম 1 উইক পর। মানে ওটা একজনের বাড়ি ছিল, আর ওখানে ওনার্সরা অর্ধেক দিন থাকতোই না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমার ঠাম্মাকেও ঠিক ততটাই ভালোবাসতাম। I was so close to her. Even আমার at that point 20 years life এ কোনোদিনও ঠাম্মাকে এরকম ব্রেকডাউন হতে দেখিনি। ঠিক আছে, তো হসপিটাল থেকে ফেরার পর হার কন্ডিশন যতদিন যাচ্ছে ওয়ার্স হয়ে যাচ্ছে। থাইসের জায়গায় এটা বিরাট বড় একটা বেডসোর হয়ে গেছিল। ঠিক আছে, খেতে পারতো না। তো নস্ট্রিলস দিয়ে একটা নস্ট্রিলে পাইপ ইনসার্ট করে ওইভাবে লিকুইড ফুড খাওয়ানো হতো। আর তারপর ইউরিনেট করতে পারতো না, ইউরিনেট বা এসবতেই তো পারতো না বিছানা থেকে, পুরো বেড। আর তো এবার ওর জন্য একটা ইউরিনেট করার জন্য একটা ইনসার্ট করানো হয়েছিল পাইপস এন্ড অল। তো এরকম ব্যাপার হয়ে গেছিল। কথা বলতে পারতো না, she only used to make sounds। আর মাঝে মাঝে মানে পেটসুটটা মানে খেয়ে যাচ্ছিল, পুরো একদম বেড়েই যাচ্ছিল। একটা পজ নিলাম। মানে বেডসোর জিনিসটা এতটাই ঘাতক, মানুষকে এতটাই খেয়ে নেয় যে সেটা যদি প্রপার চিকিৎসা, সেটা যদি ঠিক মতন না কিছু করা হয়, মৃত্যু অবধারিত। কারণ আমি জানি তো, আমার নিজের দিদারও হয়েছিল, আমি দেখেছিলাম। মানে অপরিসীম কষ্ট, মারাত্মক। অডিওটা শুনে নি পরেরগুলো। অক্সিমিটার ছিল, কেনা হয়েছিল। তো ওটায় অক্সিজেন লেভেল দেখা হতো, কারণ ঠাম্মার
মাঝে মাঝে অক্সিজেন লেভেল 40 চলে যাচ্ছিল। 40 নিচে চলে গেলে তো মানুষটা আর ফিরবে না, তো আমরা সবসময় মাঝে মাঝে চেক করতে থাকতাম। তো এরকম 50-60 আশেপাশে থাকতে থাকতো, মাঝে মাঝে নর্মাল হয়ে যেত, 90 হয়ে যেত। তো এবার অক্সিজেন লেভেলটা যখন 90-র কাছাকাছি থাকতো, she used to finally open her eyes। এবার তখন না খালি হাতটা নাড়াতে পারতো না, একটা দিকে হাত পুরো প্যারালাইজ হয়ে গেছে, আরেকটার দিকে হাত নাড়াতে পারতো, তো খালি উপরের দিকে ইশারা করে বলতো যে উপরে, মানে উপরের দিকে তো জানলাটা ছিল, তো বাইরের দিকে ইশারা করে বলতে পারতো না, একটা করে সাউন্ড করছে, খুব কষ্ট, চোখে জলে ভরে যেত, সাউন্ড করতে ওইদিকে কেউ আছে, আঙুলের ইঙ্গিত। ও বললো যে ওর দিদা ওপরের দিকে, মানে ওপরের দিক করে যেহেতু জানলাটা ছিল ওদিকে, এবার উনি তো কথা বলতে পারতেন না, তো উনি উ করে মানে কিছু বোঝানোর চেষ্টা করতো যে ওই জানলার ওদিকে কেউ আছে বা জানলার দিক করে কেউ আছে। তারপরে কি বলছে শুনি। ওই সময়টা না খুব দেখে খুব কষ্ট হয়েছে, যে কি বদার করছে, তার জন্য কি এরকম অবস্থা হচ্ছে, কিছু একটা তো বদার করছে, এত কষ্টের মধ্যে একটা মানুষ এরকম বলছে। মানে মানে ধরো সপ্তাহে 2-3 বার এরকম চোখ খুলতো ফাইনালে, আর এরকম বলতো আর কি, খালি মনে হতো she is asking for some help, but we don't know এরকম করে we can help her। তো ঠাম্মার দেখাশোনা করার জন্য একজন আয়া আর নার্স রাখা হয়েছিল। তো একদিন ঠাম্মার অক্সিজেন লেভেল প্রায় 40-এর নিচে নেমে গেছিল, তো তখন আমরা ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টরের এমার্জেন্সি ছিল, ডক্টর আসছিল না, ডক্টর বলেই দিয়েছিল আর হবে না। আমরা নার্সকে ফোন করেছিলাম, নার্স এসেছিল, নার্স এসে একটা ইঞ্জেকশন পুশ করেছিল, বলেছিল ইঞ্জেকশনটা পুশ করলে অ্যাড্রিনালিন এটা বাড়িয়ে দেয় আর কি, অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা বাড়িয়ে দেবে, তো তাহলে 2-3 ঘন্টার জন্য অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা নর্মাল থাকবে, তারপরে যদি ড্রপ করে তাহলে আর কিছু করা। তো এই করা হয়েছিল, তারপরে আর ঠাম্মা ড্রপ করেনি। তো এইভাবে চলছিল, আর আমরা মানে স্টিল এক্সপেক্ট করেছিলাম যে ঠাম্মা ওই সিচুয়েশন থেকে ফিরে আসবে। সারা রাত আমি ঠাম্মার পাশে বসে থাকতাম, ঠিক আছে, ঠাম্মার যে পেট সোটটা হয়েছিল ওখান থেকে পচা গন্ধ বেরোতে শুরু করলো। ইভেন তোকে আমি কি বলবো, বোনস দেখা যেত, ঠিক আছে, বোনস। তারপরে একবার হয়েছিল কি, গোটা রাত সর্দি হয়ে গেছিল, বুকে সর্দি বসে গেছিল, তো গোটা রাত চেঁচাতো ঠাম্মা, ঠিক আছে, কষ্টে চেঁচাতো, চোখ খুলতে পারতো না, চেঁচাতো। আর যখন আমরা কাজ করতাম ঠাম্মাকে, ধরো নিজেরা বেডশিটটা পরিষ্কার করতাম, তখন চোখগুলো এমন ভাবে খুলতো যে চোখগুলোর মধ্যে না যেন আর লাইফ দেখতে পাবো না, এরম ভাবে খুলতো, কোনো লাইফ নেই, একদিকে তাকিয়ে থাকতো। তো এবার আমরা হ্যাঁ ওরকম যখন চেঁচাচ্ছিল ঠাম্মা, তো আমরা ভেবেছিলাম যে হসপিটালে দেবো, হসপিটালে দেওয়া হয়েছিল, হসপিটালে কি সব কাটা ছেঁড়া করলো, আবার বাড়ি পাঠিয়ে দিল 2 দিন পর। তখন দেখি গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে, মাথাটা প্রচন্ড ভাবে ঠান্ডা হয়ে আছে, ঠিক আছে, রেফ্রিজারেটরের মতো ঠান্ডা। এখন মনে হয় ব্রেন ডেথ হয়েই গেছিল আগে, রেফ্রিজারেটরের মতো ঠান্ডা হয়ে গেছে। আর আমি গোটা রাত ঠাম্মার পাশেই বসে থাকতাম, হাত ধরে, যেতেই পারতাম না ঠাম্মাকে ছেড়ে। আর ওই বেডশিটটা
বেডসোরের হসপিটালে পাঠাতাম ঠিক হওয়ার জন্য। বেডসোরটা বেড়ে গিয়ে গোটা পিঠটা ভর্তি হয়ে গেছিল, ঠিক আছে, রক্তারক্তি ভর্তি। তো এই অবস্থায় ছিল ঠাম্মা। এবার আমি গোটা রাত বসতাম, তো আমি না বাইরের দিকে তাকিয়ে দেখতাম যে ঠাম্মা কি বলতো। তো আমি না একবারই নোটিস করেছিলাম যে বাইরের দিকে ব্যালকনিতে কারোর একটা বলনের আওয়াজ, কেউ চলছে, কেউ হাঁটছে, কারোর ফুটস্টেপস। আমি বরাবরই একটু ভীতু, আমার ভয় লেগে গেছে। ঠাম্মাকে ছেড়ে আমি উঠি, কারোর একটা কনস্ট্যান্টলি বলনের আওয়াজ। তো এবার একদিন কি বলতো, তখন না মানে ঠাম্মার যা সিচুয়েশন হয়ে গেছিল আমার খুব কষ্ট হতো। আমার ঠাম্মাকে জেঠুই দেখাশোনা করতো, সব পরিষ্কার করার থেকে নার্সও ছিল, একটা আয়াও ছিল। তো এরপর একদিন কি হয়েছে, রাত্রির বেলা জেঠু জাগতো না, রাত্রির বেলা আমি জাগতাম, ঠাম্মার হাত ধরে বসতাম। তো একদিন কি হয়েছে, এরকম না রেগুলার হয়ে গেছে জানিস, এরকম একটা বাইরে থেকে বলনের আওয়াজ। আমি বাড়িতে বলতাম, আমাকে না কেউ গুরুত্ব দিত না জানিস, কেউ। আবার একটু পজ করলাম। সমস্যা কোথায় হয় বলুন তো? এরকম সময়তেই যে ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে বা মধ্যবয়স্ক কেউ আছে, মাঝবয়স্ক, তারা হয়তো মানে আমার মতন বা আমার থেকে ছোটো বা আমারই বয়সী এরকম। আমরা যদি কখনো কিছু বলি যে আমার মনে হলো যে আমি এই জিনিসটা দেখেছি বা আমার মনে হলো যে আমি এটা ফিল করেছি, ও যদি খুব ছোট্ট বাচ্চাও বলে যে আমার মনে হলো আমি এটা দেখেছি বা আমি কাউকে দেখেছি, ফিল করেছি, একটু গুরুত্ব দেবেন। কারণ এটা বলা হয়, এটা বিশ্বাস করা হয় যে বাচ্চারা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু ওরা ফিল করতে পারে, যা আমরা বড়রা হয়তো সেটা দেখতে পাই না, সেটা বুঝতে পারি না। যেমন ওর দিদা কিন্তু কনস্ট্যান্ট ওর ঠাম্মা বলে যাচ্ছে যে ওই জানলার বাইরে কেউ আছে, দুজন দাঁড়িয়ে আছে, দুজন দাঁড়িয়ে কনস্ট্যান্ট এদিকে দেখছে, কেউ গুরুত্ব দেয়নি। তারপরে ও ফিল করলো যে বাইরে কেউ চলছে, হেঁটে যাচ্ছে, আর সেটা এবার রেগুলার হতে থাকলো। ও বাড়িতেও বললো, কেউ পাত্তা দিল না। একটু পাত্তা দেবেন, হয়তো ভুল বলছে না, ঠিক হয়তো বলছে। গুরুত্ব দিত না আমার কথায়, আমার বাড়িতে এসব বিলিভই করে না। এবার একদিন কি হয়েছে, আমি এরকম হাত ধরেই ঠাম্মার বসেছিল, ঠাম্মার হাতটা আমার মাথার উপর রেখেছিলাম। জানি না ঠাম্মা না আমার মাথায় হাত বোলাচ্ছিল জানিস, কোনো গায়ে জোর নেই, তাও মাথায় আমার হাত বোলাচ্ছিল। আমি খুব কেঁদে ফেলেছিলাম ওই দিন। তো আমি রাত্রির প্রায় 3টে অব্দি জেগেছিলাম, তারপরে না প্রচন্ড ঘুম আসছিল, পরের দিন এক্সামও ছিল। আমি ছেড়ে ঠাম্মাকে তখন হাতে এরম রেখে চলে গেলাম ঘুমোতে, কারণ নাহলে আমি পরের দিন এক্সামটা দিতে পারবো না। এরপর ঘুম থেকে উঠে তখন ওই দিন সকালে কলেজ বেরোবার আগে ঠাম্মাকে যখন মাথায় আমি কিস করতে গেলাম, তারপর মাথাটা আরো ঠান্ডা হয়ে গেছে, যা ছিল তার থেকে আরো ঠান্ডা হয়ে গেছে। আমার এই জিনিসটাও খুব অদ্ভুত লাগলো যে ওর ঠাম্মার মাথাটা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে আছে ও একটু মানে কদিন আগে বললো যে ঠাম্মার মাথাটা কেমন জানি একটা ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডা হয়ে গেছে। আর এই অডিওটাতেও বলছে যে যেদিন পরীক্ষা সেদিন সকালে বেরোনোর আগে যখন ঠাম্মাকে দেখতে গেল, তখন নাকি ঠাম্মার মাথাটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। এই জিনিসটাই তো একটা মানে একটু ভয়ের, একটু ক্রিপি। কারণ
স্বাভাবিকভাবে এরকমভাবে মাথা ঠান্ডা হয়ে যাওয়া, তাও বেঁচে আছে মানুষ, আমি আগে কোনোদিন আসলে শুনিনি। এরকম কিছু আগে এনকাউন্টার করিনি আমি। শুনিও পরে কি বলছে। যাকে আর কি বলবো, ঠাম্মাকে আসছি বলে আমি বেরিয়ে গেলাম এদিক, ফিরে দেখি ঠাম্মা নেই। এত বছর পর আমি যখন ভাবি না ওই কথাগুলো, এখন মনে হয় ঠাম্মাকে না কেউ নিতে এসেছিল, জানিস, ঠাম্মাকে কেউ নিতে এসেছিল, ওই দুজন নিতে এসেছিল ঠাম্মাকে। ওই লাস্ট দিন আমি যখন আমি কিন্তু আওয়াজ পেয়ে যাচ্ছিলাম, আর ওই দিন আরো বেশি করে পাচ্ছিলাম, জানিস, যেন আওয়াজটা হেঁটে আমার দিকে আসছে। আমার হাত পা হিম হয়ে যাচ্ছিল, কাঁপছিল আমার হাত পা। আমি তাও পুরো জিনিসটা না দেখার ভান করে, মানে কি বলবো, হাওয়া দিচ্ছে এইসব ভাবে নিজেকে বুঝবো আমি ঠাম্মাকে। আর তখন না জানলাটা খুলে রাখা হতো, কারণ ঠাম্মার গা দিয়ে একটা পচা গন্ধ ছাড়ছিল, তো ওটার জন্য কেউ থাকতে পারতো না ভালো, তো জানলাটা তখন খুলে দেওয়া হতো আর কি। তখন আমি যখন হাতটা ছেড়ে চলে গেলাম না, মায়া কাটিয়ে যখন আমি চলে গেলাম, তখনই হয়তো ওরা ঠাম্মাকে না নিয়ে চলে গেল। আর পরে দিন আমি জেঠুকে জিজ্ঞেস করেছিলাম, জেঠু বাড়ির মধ্যে ঠাম্মাকে সব থেকে বেশি ভালোবাসছে, আর ঠাম্মাও জেঠুকে সব থেকে বেশি ভালোবাসছে। জেঠু বলেছিল যে আমি গিভ আপ করে দিয়েছিলাম। ওই দিনই আমি সকালে ঠাকুরের কাছে গিয়ে বলেছিলাম যে আমার মাকে নিয়ে নাও, আমার মায়ের খুব কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। আমার ফ্যামিলি খুবই পেট্রিয়ার্কাল। আমার মা বলেছিল অনেকবার, আমার মায়ের কথা শোনা হয়নি, যা ছেলেরা ডিসিশন নেবে তাই হবে, এরকম ব্যাপার আর কি, পুরুষ শাসিত। তো সব পিস্ট তান্ত্রিক এইসব কিছু। আর সব থেকে বড় ব্যাপারটা কি বলতো, খুব না অসহায় লাগে, জানিস, যে আমাদের মানুষের হাতে এইটুকু পাওয়ার নেই যে আমরা যাদেরকে ভালোবাসি তারা এমন সিচুয়েশনে চলে গেলে তাদেরকে আর সেই সিচুয়েশন থেকে বেটার করা, আমাদের হাতে সেটা নেই, আমরা যতই চেষ্টা করি। আই এম এক্সট্রিমলি সরি তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তুমি তোমার জীবনের তোমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছো, এমন একজন সঙ্গীকে তুমি হারিয়েছো যেটার রিপ্লেসমেন্ট কোনো দিন হবে না তোমার লাইফে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তবে ঈশ্বরের কাছে কামনা করছি সে এখন যেখানেই আছে সে যেন খুব ভালো থাকে, সেখানে খুব যেন সে ভালো থাকে। কারণ সত্যি বলতে গেলে ঘটনাটা যেটা ওর ঠাম্মার সাথে ঘটেছে সেটা অলৌকিক তো বটে, ভৌতিক কিনা সেটা বলা যাবে না, কিন্তু কেউ তো ছিল, কিছু তো ছিল, দুজন এমন কেউ ছিল যাকে ওর ঠাম্মা দেখতে পেয়েছিল, যে কারণে ওর ঠাম্মা বলেছিল এই কথাগুলো। তারপরে ও কারোর এসেন্স, কারোর প্রেজেন্স ফিল করেছিল, যে কারণে ও শেষের দিকে বলল যে ওর মনে হয়েছিল যে ওই যে পায়ের আওয়াজটা কেউ চলে যাচ্ছে, চলাফেরা করছে, সেটা যেন ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। তারপরে ওর এই সন্দেহটা যে আমার মনে হয় আমার ঠাম্মাকে কেউ নিতে এসেছিল, হয়তো সত্যি ওর ঠাম্মাকে কেউ নিতে এসেছিল, কেউ তো ছিল ওখানে, যে কারণে ওর ঠাম্মাও তাকে দেখতে পেয়েছিল, ও ফিল করতে পেরেছিল। আমার কোথাও মনে হলো যে যেহেতু ও বললো যে ওদের বাড়িতে
ওর বাবার কথা, জেঠুর কথাই শেষ কথা হয়, মানে ছেলেদের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ছেলেরা যদি তান্ত্রিক বা কোনো পুরোহিতকে যদি ডাকতো বা এমন কাউকে যদি ডেকে আনতো, তাকে যদি সমস্ত ঘটনা যদি খুলে বলতো, কিছু হলেও হয়তো সুরাহা হলেও হতে পারতো। আবার হয়তো এটা ভাগ্যেই লেখা ছিল। কিন্তু একবার প্রচেষ্টা করে দেখতেই পারতো যে কিছু হয় কি না। যদি হয়ে যেত, আজ হয়তো ওর ঠাম্মা ঠিক থাকতো। কারণ যে পরিমাণে সে কষ্ট পেয়েছে, সেটা মানে সেটা সেটা বলা বাহুল্য। সেটা আমি আপনি কেউই কথার মাধ্যমে সেটা বোঝাতে পারবো না। বেৎসর হয়ে গিয়ে সেটা পচে গিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, হাড় দেখা যাচ্ছে, মানে আমার আপনার কল্পনার অতীত। ঘটনাটা খুবই দুঃখের, মানে আমার খুবই খারাপ লাগলো জেনে যে ওর ঠাম্মা এতটা কষ্ট পেয়ে চলে গেছে। কারণ নিজের মানুষের এত কষ্ট চোখে দেখা যায় না, মন ভাঙে, বুক ভেঙে যায় এত কষ্ট দেখলে। আর ও সেখানে প্রত্যেক দিন ওর ঠাম্মার সাথে ছিল। শুধু যেদিন ও চলে গেল তারপরের দিনই, মানে সেদিনই ওর ঠাম্মাও আর থাকলো না। এটা খুব কষ্টের, জানেন তো। মানে তখন মনে হয় যে ইস, আমি কেন ছেড়ে দিয়ে চলে গেলাম। আমি হয়তো না গেলে হয়তো হতো না, হয়তো ঠাম্মা থাকতো। যেটাও বলছে যে আমি যদি না যেতাম না, মনে হয় ঠাম্মা থাকতো। আমি চলে গেলাম আর ওরা চলে এলো আমার ঠাম্মাকে নিতে। এই অনুতাপ, এই অনুশোচনাটা হয়। আজকের ঘটনা এটাই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার আপকামিং এপিসোডে। তো ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।